Hello viewers, everybody is welcome to my YouTube channel. I am Ismail Haq and you are watching English সহজ পাঠ। আজকে আমরা কতগুলি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্বন্ধে উদাহরণ সহ বাক্যে প্রয়োগ করে শিখব। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে সেটা প্রথমে আমাদের জেনে নিতে হবে। ফ্রেজ মানে হচ্ছে গুচ্ছ, ফ্রেজাল ভার্বস, ফ্রেজ থেকে আসছে ফ্রেজাল। তো ফ্রেজাল ভার্বে কি কি হবে? ফ্রেজাল ভার্বের সংজ্ঞাটায় আমরা পাবো কি, ভার্ব থাকবে, মেন ভার্ব, মূল ভার্ব, এবং তার সঙ্গে অ্যাডভার্ব অথবা প্রিপজিশন অথবা উভয় যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হবে। এবং সেটা কি হবে, মেন ভার্ব থেকে পুরোপুরি যে ইন্ডিভিজুয়াল মিনিং হচ্ছে, মেন ভার্বের যে মানে, মূল ক্রিয়াপদের যে মানে অর্থ, সেটা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে পুরোপুরি মানেটা আলাদা হয়ে যাবে। তাহলে ফ্রেজাল ভার্ব তার সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়ে অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হবে এবং সেটা মূল ভার্ব থেকে মানেটা পুরোপুরি আলাদা হয়ে যায়। এখানে কি করতে বলা হয়েছে? তো যাই হোক, ক্লাস শুরুর প্রথমে বলি যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ সাবস্ক্রাইব করে দেবেন এবং সর্বশেষে ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিও চলাকালীন বা ক্লাসে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুদের সঙ্গে পারলে পারে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন বা আমার পাশে থাকেন তাহলে এ ধরনের ভিডিও তৈরি করতে আমি আরও উদ্যোগী হব। বিশেষ করে এখনও লকডাউন সিচুয়েশন কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ হয়ে আছে। তো এই ধরনের অনলাইনের ক্লাসগুলো বিশেষ করে ছাত্র স্টুডেন্টসের ক্ষেত্রে তাদের বেশি কাজে লাগবে। তো এবার আসা যাক ক্লাসে। রিরাইট দ্য সেন্টেন্সেস রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ প্রপার ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট, চেঞ্জ দ্য ফর্মস ইফ নেসেসারি। মানে এখানে কতগুলো নিচে বাক্য দেওয়া আছে, সে বাক্যগুলো যেগুলো নিচে আন্ডারলাইন অর্থাৎ নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে অর্থাৎ পাল্টে দিতে হবে। কি দিয়ে পাল্টাতে হবে? ফ্রেজাল ভার্ব বসিয়ে পাল্টাতে হবে। অর্থাৎ মূল ভার্ব বা মেন ভার্বের নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলোকে ফ্রেজাল ভার্ব, সেই সমস্ত জায়গায় ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এখানে ফ্রেজাল ভার্বের কতগুলো লিস্ট দেওয়া আছে, আর এখানে ফ্রেজাল ভার্ব করতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্সটি যে টেন্স বা ন্যারেশন টেন্স বা যে ভয়েসে থাকছে সেই টেন্স বা ভয়েসের নিয়ম অনুযায়ী ভার্ব ফর্মটিরও চেঞ্জ হবে। তাই এখানে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে চেঞ্জ দ্য ফর্মস ইফ নেসেসারি। যদি দরকার হয় তাহলে ফ্রেজাল ভার্বের রূপটিকে পাল্টাতে হবে। অর্থাৎ ফ্রেজাল ভার্বগুলো প্র্যাকটিস করতে গিয়ে আমরা যে টেন্স, সেন্টেন্সটি যে টেন্স বা ভয়েসে থাকবে সেই নিয়ম অনুযায়ী ফ্রেজাল ভার্বগুলোকে চেঞ্জ করতে হবে। যদি মূল ভার্বটির সঙ্গে এস বা এস যুক্ত থাকে তাহলে ফ্রেজাল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করতে হবে। যদি মূল ভার্বটি শুধু প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটিকেও প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। যদি সেন্টেন্সটিতে মূল ভার্বটির পাস্ট ফর্ম করা থাকে তাহলে ফ্রেজাল ভার্বটিরও পাস্ট ফর্ম করতে হবে। তাছাড়া যদি মূল ভার্বটি কোনো প্রকারের পারফেক্ট টেন্সে হয়ে থাকে সেক্ষেত্রে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেই নিয়ম অনুযায়ী ফ্রেজাল ভার্বটিরও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখা যায় কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় মূল ভার্বের সঙ্গে, সেক্ষেত্রে ফ্রেজাল ভার্বের সঙ্গেও আইএনজি যুক্ত করতে হবে। তো চলো এবার আমরা এখানে কি কি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে সেগুলোর মানে আমরা জেনে নিই। লিস্ট অফ ফ্রেজাল ভার্বস। প্রথমে দেওয়া আছে সেট আউট। সেট আউট মানে যাত্রা করা বা শুরু করা বা আরম্ভ করা। তারপরটি হচ্ছে টেক আফটার। টেক আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া, একই রকম দেখতে। যেমন হয়তো কথায় কথায় আমরা বলে থাকি যে ছেলেটি তার মায়ের মতো দেখতে, তার মানে একই রকম দেখতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টেক আফটার। তারপরেরটি আছে কি কাম রাউন্ড। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ কোনো মানুষ অসুখে ভুগছিল বা অসুস্থ হয়েছিল, সে সুস্থ হয়ে উঠলো, সেটাকে আরোগ্য লাভ করা বলে এবং ফ্রেজাল ভার্ব সেটা হয় কি কাম রাউন্ড। তারপরটি হচ্ছে গেট টু। গেট টু মানে পৌঁছানো
বা নাগাল পাওয়া বোঝায়। কোনো একটা জায়গাতে গেলাম সেটাকে বা পৌঁছালাম, সেটা হচ্ছে গেট টু বা নাগাল পাওয়া। তারপরে আছে পুট অফ, মানে হচ্ছে স্থগিত রাখা। তার নিয়ারেস্ট মিনিং হচ্ছে পোস্টপন্ড, সিনোনিমস। তারপরটি হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটা বা কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ায়। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটা বা কোনো কিছুর কারণ হওয়া। তারপরেটি আছে গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে পরাজয় স্বীকার করা বা হার স্বীকার করে নেওয়া। তারপরেটি আছে সেট ইন। সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। আর এখানে প্রথমে পাওয়া গেল কি সেট আউট, মানে যাত্রা করা। সেট আউট মানে কোনো কিছুর উদ্দেশ্য রওনা দেওয়া বা যাত্রা করা। আর সেট ইন, সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তারপরেরটি আছে কি লুক ডাউন আপন, মানে হচ্ছে ঘৃণা করা। আর অবশেষে আছে কি ব্রেক আউট। ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব হওয়া। তো এখানে প্রত্যেকটি ফ্রেজাল ভাব লক্ষ্য করো যেখানে একটা মূল ভাব থাকে। যেমন ধরা যাক এখানে এই ফ্রেজাল ভাব টেক আফটার। ফ্রেজাল ভাবের সংজ্ঞাটাতে কি বলা হলো যে মূল ভাব তার সঙ্গে যুক্ত হবে কি অ্যাডভার্ব অথবা প্রিপজিশন অথবা উভয় যুক্ত হয়ে সেটা ফ্রেজাল ভাব হয়। তো টেক আফটার, এটার মূল ভাব হচ্ছে টেক। তো টেক মানে আমরা জানি কি নেওয়া। এবার তার সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়েছে কি আফটার, টেক আফটার। তাহলে এবার টেক মানে নেওয়া আর টেক আফটার মানে সদৃশ হওয়া বা একই রকম দেখতে। তাহলে মূল ভাব থেকে মানেটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডে। তো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম। যেমন ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, তারপরে প্রিপজিশন আছে কি অ্যাবাউট। তো ব্রিং মানে আনা, আর একসঙ্গে যদি হয়ে যায় কি ব্রিং অ্যাবাউট, তো ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটা বা কোনো কিছুর কারণ হওয়া। তাহলে মূল ভাব থেকে মানেটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তো একটা বিষয় মনে রাখতে হবে বা আমাদেরকে খেয়াল রাখতে হবে কি যে এই সমস্ত ফ্রেজাল ভাবগুলোকে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে এবং তার যে নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিমস ফ্রেজাল ভার্বের সেগুলোকেও মুখস্থ করতে হবে। অর্থাৎ এগুলোকে রিপ্লেস করে তার পরিবর্তে ফ্রেজাল ভাবগুলো সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো এবার আসা যাক প্র্যাকটিসে। 1 নম্বরে দেওয়া আছে কি উই ক্যানট রিচ ব্রেমেন টুনাইট। আজ আমরা রাত্রে, টুনাইট, টুনাইট মানে আজ রাত্রে। আর ক্যানট এটা মডাল ভার্ব নেগেটিভ ফর্মে আছে। আর রিচ মানে হচ্ছে পৌঁছানো। তাহলে আজ রাত্রে আমরা ব্রেমেন পৌঁছাতে পারিনি, এটা মডাল ভার্ব প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তো রিচ এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। তো রিচ মানে হচ্ছে পৌঁছানো বা নাগাল পাওয়া বোঝায়। তাহলে ফ্রেজাল ভার্ব কি মানে পৌঁছানো বা নাগাল পাওয়া বোঝাবে? সেট আউট, টেক আফটার, কাম রাউন্ড, গেট টু। এই গেট টু মানে হচ্ছে পৌঁছানো বা নাগাল পাওয়া। এমনি গেট মানে পাওয়া বোঝায়, এটা মূল ভাব। এবার তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হচ্ছে টু দিয়ে, এবার মানেটা হচ্ছে পৌঁছানো বা নাগাল পাওয়া বোঝাচ্ছে। মানে মূল ভাব থেকে পুরোপুরি, মেন ভাব থেকে মানেটা পুরোপুরি মিনিংটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে এবার উত্তরটি রিচ এটাকে রিপ্লেস করে এর পরিবর্তে ফ্রেজাল ভাব বসাতে হবে গেট টু। রিচ যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই এর পরিবর্তে যে ফ্রেজাল ভাব গেট টু সেটাকেও প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে। এই জিনিসটাই আমাদেরকে এখানে খেয়ালে রাখতে হবে যে ভাবটি কোন ফর্মে আছে সেই দিকে আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হবে। তাহলে উত্তরটি হচ্ছে রিপ্লেস করলে দাঁড়াবে কি, উত্তরটি কি উই ক্যান নট গেট টু ব্রেমেন টুনাইট। আজ রাত্রে আমরা ব্রেমেন পৌঁছাতে পারিনি। তাহলে রিচের পরিবর্তে এখানে ফ্রেজাল ভার্ব বসানো হলো গেট টু। রিচ হচ্ছে মেন ভার্ব বা মূল ক্রিয়াপদ এবং তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব আসলো কি গেট টু। আবার 2 নম্বর সেন্টেন্স মানে একই থাকলো, এখানে রিচটাও প্রেজেন্ট ফর্মে আছে, তার পরিবর্তে গেট টু বসানো হলো ফ্রেজাল ভার্ব, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে সেন্টেন্স হচ্ছে দ্য পেশেন্ট রিকভার্ড লাস্ট উইক।
রোগী গত সপ্তাহে, লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে, আর পেশেন্ট মানে হচ্ছে রোগী, যে অসুস্থ মানুষ, আর রিকভার্ড মানে হচ্ছে আরোগ্য লাভ হওয়া বা সুস্থ হয়ে ওঠা, অসুখে ভুগছিল সে সুস্থ হয়ে উঠলো। তাহলে এই পুরো সেন্টেন্সটি দেওয়া আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। দ্য পেশেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর মূল ভার্ব রিকভার, তার পাস্ট ফর্ম করা আছে রিকভার্ড। তাহলে এটা থেকে বোঝা গেল যে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে রিকভার্ডের পরিবর্তে যে আমরা ফ্রেজাল ভার্ব বসাবো সেটাও পাস্ট ফর্মে বসাতে হবে। তাহলে গত সপ্তাহে রোগী আরোগ্য লাভ করলো বা সুস্থ হয়ে উঠলো। তাহলে রিকভার্ড মানে হচ্ছে সুস্থ হয়ে ওঠা, তাহলে তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব কি দাঁড়াবে? কাম রাউন্ড। কাম রাউন্ড, এই কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা। তাহলে উত্তরটি হবে কি? তাহলে কাম রাউন্ডেরও পাস্ট ফর্ম করতে হবে। কাম রাউন্ড, কেম রাউন্ড, পাস্ট পার্টিসিপল, আবার কাম রাউন্ড। তো কেম রাউন্ড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে উত্তরটি হচ্ছে দ্য পেশেন্ট কেম রাউন্ড। রিকভার্ড যেহেতু পাস্ট ফর্মে আছে তাই কেম রাউন্ড আসলো। কেম রাউন্ড লাস্ট উইক। রোগী গত সপ্তাহে সুস্থ হয়ে উঠলো। তাহলে এই যে কেম রাউন্ড বসানো হলো, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। মূল ভাবটা কি? রিকভার্ড, এটা পাস্ট ফর্ম করা আছে তাই কাম রাউন্ডের পাস্ট ফর্ম করা হলো কেম রাউন্ড। নেক্সট সেন্টেন্স, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। মেয়েটি তার মায়ের মতো দেখতে, বা মেয়েটিকে তার মায়ের মতো দেখায়। দ্য গার্লস এটা হচ্ছে সাবজেক্ট, রিজেম্বল হচ্ছে মূল ভার্ব, এবং তার সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে এস যুক্ত হয়েছে, এখান থেকে আমাদেরকে ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে মূল ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে সেন্টেন্সটির মানে কি হচ্ছে? দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে। তাহলে এখানে মূল ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, রিজেম্বলস এস যুক্ত হয়েছে। তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব একই রকম দেখতে বা সদৃশ হওয়া, সেটা কি? টেক আফটার। এই টেক আফটার মানে একই রকম দেখতে বা সদৃশ হওয়া। তাহলে এর সঙ্গেও এস যুক্ত করতে হবে, টেক্স আফটার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে রিপ্লেস করলে উত্তরটি দাঁড়ায় কি? দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। মেয়েটি তার মায়ের মতো দেখতে, মানেটা একই দাঁড়ালো, শুধু ভার্বের রূপ পাল্টে গেল। এখানে ফ্রেজাল ভার্ব বসানো হলো, আর রিজেম্বলস হচ্ছে মেন ভার্ব বা মূল ক্রিয়াপদ, আর টেক্স আফটার এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এবার আসা যাক পরের সেন্টেন্সে। দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড। মিটিংটি স্থগিত রাখা হয়েছে। তাহলে নিশ্চয় কাহরির দ্বারা হয়েছে। মিটিং তো আর অটোমেটিক্যালি স্থগিত হয়ে যায় না, কাহরির দ্বারা, হয়তো কেউ মিটিং ডেকেছে, সেই ব্যক্তি আবার মিটিংটাকে স্থগিত করে দিল। তাহলে মিটিংটা স্থগিত করা হয়েছে বা মিটিংটি স্থগিত হয়েছে, তাহলে নিশ্চয় কাহরির দ্বারা হয়েছে। তো কাহরির দ্বারা যখন হবে তখন সেক্ষেত্রে কি? সেটা প্যাসিভ ভয়েস হয়। এবার আমাদেরকে এখানে লক্ষণীয় বিষয় কি? দ্য মিটিং এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা পুরোটাই প্যাসিভ ভয়েসে আছে এবং সাবজেক্টটি উহ্য আছে। আর এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে দেওয়া আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি থাকে সেগুলো বসাতে হয়। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে দেওয়া আছে এবং সাবজেক্টটা যেটা বাই দিয়ে বসে সেটা উহ্য করা আছে। তাহলে যাই হোক, এটা আমাদেরকে ধরে নেওয়া হলো কি? তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে। তো প্যাসিভ ফর্মে কি হয়? যে কোনো টেন্সেরই প্যাসিভ ফর্মে ভার্বের যে মূল ক্রিয়াপদ সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হয়। তাহলে এই যে পোস্টপোন মানে স্থগিত রাখা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পোস্টপোন্ড, এখানে শুধু ডি যুক্ত হলো, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম।
তাহলে পোস্টপন্ডের পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব আমরা এখানে ব্যবহার করব সেটারও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে কি মানে ফ্রেজাল ভার্ব স্থগিত করা বা স্থগিত রাখা? পুট আপ, এই পুট আপ মানে হচ্ছে স্থগিত রাখা। তো পুট আপ এটা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মও পুট আপ, পাস্ট পার্টিসিপল ফর্মও পুট আপ। পুট আপ মানে হচ্ছে স্থগিত রাখা। তাহলে উত্তরটি দাঁড়ালো কি? রিপ্লেস করলে মূল ভাবকে রিপ্লেস করে ফ্রেজাল ভার্ব দিয়ে দাঁড়িয়ে ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বাক্যটি কি দাঁড়ায়? দ্য মিটিং হ্যাজ বিন পুট আপ। এখানে প্যাসিভ ভয়েসে উত্তরটি করা হচ্ছে এবং সাবজেক্টটি উজ্জ্বল রাখা হচ্ছে, যেহেতু দেওয়া নাই। দ্য মিটিং হ্যাজ বিন পুট আপ, তাহলে পুট আপ হচ্ছে স্থগিত রাখা। এটা ফ্রেজাল ভার্ব এবং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে ব্যবহার করা হলো। তাহলে ফ্রেজাল ভার্ব এই কারণে হচ্ছে, যেমন পুট মানে হচ্ছে রাখা, এটা মেন ভার্ব এবং তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত হচ্ছে কি অফ, যে মানেটা আলাদা হয়ে যাচ্ছে, তখন মানেটা হয়ে যাচ্ছে কি স্থগিত রাখা। কোনো একটা কাজ চলছিল, চলতে চলতে সেটাকে থামিয়ে দেওয়া, সেটাই হচ্ছে পুট আপ, স্থগিত রাখা। তাহলে এখানে পোস্টপন্ড, তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসানো হলো পুট আপ। আর এটা পুরো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, তাই পুট আপটিও এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। 5 নম্বর সেন্টেন্স, আর্লি ইন দ্য মর্নিং হি লেফট ফর মার্কেট, মানে সকাল সকাল সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। তো লেফট ফর মানে হচ্ছে রওনা দেওয়া, লেফট ফর মানে রওনা দেওয়া। তাহলে সকাল সকাল সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। এবার আমাদেরকে জানতে হবে যে বাক্যটি কোন টেন্সে দেওয়া আছে বা ভয়েসে দেওয়া আছে। এটা ভয়েসে দেওয়া নেই, এটা টেন্সে দেওয়া আছে। লিভ, LEAVE, লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে লেফট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। লিভ, লেফট, লেফট মানে ত্যাগ করা বা কোনো কিছুর উদ্দেশ্যে রওনা। এখানে লেফট ফর দেওয়া আছে, তাহলে বাজারের উদ্দেশ্যে সে রওনা দিল। তাহলে পুরো সেন্টেন্সটি বা বাক্যটি কিসে কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে, যেহেতু এখানে লিভ প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম দেওয়া আছে লেফট, আর সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এটা লেফট মূল ভাব পাস্ট ফর্মে দেওয়া আছে, এর পরিবর্তে যে ফ্রেজাল ভাব বসানো হবে সেটাকেও পাস্ট ফর্ম করতে হবে। তো লেফট ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া, তাহলে ফ্রেজাল ভাব কি মানে রওনা হওয়া? সেট আউট, সেট আউট মানে যাত্রা করা বা কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া। তাহলে সেট আউট এটা প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মেও সেট আউট হবে, পাস্ট পার্টিসিপল ফর্মেও সেট আউট হবে। তাহলে উত্তরটি কি হলো এখানে? যে আর্লি ইন দ্য মর্নিং হি সেট আউট ফর মার্কেট। আর্লি ইন দ্য মর্নিং হি সেট আউট ফর মার্কেট। এখানে আউট ফর পাশাপাশি দুটো প্রিপোজিশন আসছে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আউটটা হচ্ছে সেটের জন্য, সেটের সঙ্গে মূল ভাব এর সঙ্গে মিলিত হয়ে এটা ফ্রেজাল ভাব তৈরি করেছে, সেট আউট। তাহলে আর্লি ইন দ্য মর্নিং হি সেট আউট ফর মার্কেট, খুব সকাল সকাল সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। তাহলে লেফট এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, সেট আউটটাও এটা পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে এটা রিপ্লেস করা হলো। পরের সেন্টেন্স, ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া এবং তার সঙ্গে যুক্ত আছে কি এস। তাহলে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হলো যে পুরো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে স্টার্ট শুরু হওয়া, এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি বসাবো সেটার সঙ্গেও আমাদেরকে এস বা ইএস যুক্ত করতে হবে। আর আর্লি ইন উইন্টার, উইন্টার হচ্ছে শীতকাল, তাহলে ইভিনিং সন্ধ্যাবেলা শুরু হয়, অর্থাৎ কি মানেটা দাঁড়ালো যে শীতকালের যে সন্ধ্যাবেলা, সে সন্ধ্যাবেলাটা অগ্রিম শুরু হয়, অর্থাৎ দিন ছোট হয়ে যায়, তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে আসে।
তাহলে ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, শীতকালে সন্ধ্যাবেলাটা তাড়াতাড়ি শুরু হয়। তাহলে স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, তাহলে আর কি মানে শুরু হওয়া, ফ্রেজাল ভার্ব সেট ইন। এই সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তাহলে এটার সঙ্গে এবার আমাদেরকে এস যোগ করতে হবে, যেহেতু স্টার্টের সঙ্গে এস যুক্ত আছে, তাহলে ফ্রেজাল ভার্ব তার পরিবর্তে বসাতে হবে সেট ইন এবং এটার সঙ্গে এস যোগ করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্টটা হচ্ছে ইভিনিং, ইভিনিংটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে কি, যে ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার, ইভিনিং সেটস ইন আর্লি ইন উইন্টার, শীতকালে সন্ধ্যাবেলাটা খুব তাড়াতাড়ি শুরু হয়। তাহলে স্টার্টস তার পরিবর্তে এখানে ফ্রেজাল ভার্ব রিপ্লেস করে বসানো হলো কি সেটস ইন, সেটস ইন শুরু হওয়া বা আরম্ভ হওয়া, স্টার্ট মানেও শুরু হওয়া বা আরম্ভ হওয়া। পরের সেন্টেন্স, কলেরা অ্যাপিয়ার্স ইন দ্য স্লাম। স্লাম মানে হচ্ছে বস্তি, ঝুপড়ি ঘর যেগুলো, আর কলেরা এটা একটা অসুখ। অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হচ্ছে শুরু হওয়া বা ছড়িয়ে পড়া বা আরম্ভ হওয়া বা প্রাদুর্ভাব ঘটা যেটাকে বলা হয়। তাহলে অ্যাপিয়ার কলেরা ছড়িয়ে পড়লো বা কলেরার আবির্ভাব হলো বস্তিগুলিতে, অর্থাৎ ঝুপড়িগুলিতে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের মধ্যে কলেরা রোগটি ছড়িয়ে পড়ে। তো এটা কলেরা, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং অ্যাপিয়ার হাজির হওয়া বা প্রাদুর্ভাব ঘটা, তার সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে অ্যাপিয়ার এটা হচ্ছে মূল ভাব, তার সঙ্গে এস যুক্ত আছে, এর পরিবর্তে যে ফ্রেজাল ভাবটা বসবে সেটাকেও আমাদের সেটার সঙ্গেও আমাদেরকে এস যুক্ত করতে হবে। তাহলে ফ্রেজাল ভাব কি মানে প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া বোঝায়, অ্যাপিয়ার হচ্ছে মূল ভাব। তাহলে ফ্রেজাল ভাবে আসা যাক, কি কি আছে। ব্রেক আউট, এই ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা, ব্রেক আউট। তাহলে এর সঙ্গেও এস যুক্ত করতে হবে ব্রেকস আউট, যেহেতু মূল ভাবটির সঙ্গে এস যুক্ত আছে তাই ব্রেকের সঙ্গেও আমাদেরকে এস যোগ করতে হবে। তাহলে অ্যাপিয়ার্স এই মূল ভাবটিকে রিপ্লেস করলে উত্তরটি কি দাঁড়ায়, কলেরা ব্রেকস আউট ইন দ্য স্লাম, কলেরা ব্রেকস আউট ইন দ্য স্লাম। মানেটা কি দাঁড়ালো, যে কলেরা রোগ বস্তিতে ছড়িয়ে পড়ে। অ্যাপিয়ার্স এটার সঙ্গে এস যুক্ত আছে, অ্যাপিয়ার তার সঙ্গে এস যুক্ত আছে, তাই ব্রেকের সঙ্গেও ব্রেকস আউট এস যুক্ত করা হলো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। পরের সেন্টেন্স, দ্য এনিমি সারেন্ডার্ড অ্যাট লাস্ট। এনিমি মানে হচ্ছে শত্রু, আর সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা পরাজয় স্বীকার করা, আর অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে। তাহলে শত্রুরা অবশেষে পরাজয় স্বীকার করলো। তো এখানে লক্ষ্য রাখতে হবে সারেন্ডারে পাস্ট ফর্ম করা আছে, সারেন্ডার্ড ইডি যুক্ত করা আছে, পাস্ট ফর্ম করা আছে, তাহলে এটা পুরো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে সারেন্ডার এটা পাস্ট ফর্ম করা আছে সারেন্ডার্ড, তার পরিবর্তে যে ফ্রেজাল ভাব আত্মসমর্পণ করা সেটারও পাস্ট ফর্ম করতে হবে। তাহলে কি মানে ফ্রেজাল ভাব আত্মসমর্পণ করা, গিভ ইন। এই গিভ ইন মানে হচ্ছে পরাজয় স্বীকার করা বা আত্মসমর্পণ করা। তাহলে ওখানে সারেন্ডার্ড পাস্ট ফর্ম করা আছে, তাহলে গিভেরও পাস্ট ফর্ম করতে হবে গিভ, গেভ। তাহলে উত্তরটি হবে কি গেভ ইন, গিভ, গেভ, গিভেন। গিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, আর যেহেতু এটা সারেন্ডার্ড পাস্ট ফর্ম করা আছে তাই গিভ ইন এর পাস্ট ফর্ম হবে গেভ ইন। তাহলে সারেন্ডারকে রিপ্লেস করলে উত্তরটি দাঁড়ায় কি, দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট, দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। শত্রুরা বা শত্রু অবশেষে পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করলো, এটা হচ্ছে গেভ ইন ফ্রেজাল ভাব। পরের সেন্টেন্স, হেভি রেন মানে প্রচন্ড বা প্রচুর বৃষ্টিপাত, কজ কারণ করেছিল, কিসের কারণ করেছিল, ফ্লাড। ফ্লাড মানে হচ্ছে বন্যা,
ইন দ্য এরিয়া, ওই এলাকায়। তাহলে এলাকায় প্রচুর বৃষ্টিপাত বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাহলে কজের পাস্ট ফর্ম হচ্ছে কজড, ডি যুক্ত হচ্ছে। তাহলে এটা পাস্ট ফর্ম করা আছে। আর সাবজেক্ট হচ্ছে কি হেভি রেন, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে পুরো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। তাহলে কজ মানে কারণ করে দাঁড়ানো বা কারণ হওয়া বা কারণ করেছিল এরকম বোঝায় পাস্ট ফর্মে। তাহলে বা ঘটিয়েছিল, বন্যা ঘটিয়েছিল। তাহলে কজডের ফেজাল ভাব কি আসবে সেটা দেখা যাক। কারণ করা বা ঘটানো, এই ব্রিং অ্যাবাউট মানে কি আমরা জানি যে ঘটা বা ঘটানো। তাহলে ওখানে কজ পাস্ট ফর্ম করা আছে, তাহলে ব্রিং অ্যাবাউট এর পাস্ট ফর্ম হবে কি ব্রিং, ব্রট পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ব্রট অ্যাবাউট, BROUGHT। তাহলে এখানে কজড এর পরিবর্তে আমরা ফেজাল ভাব বসাবো ব্রট আউট। তাহলে উত্তরটি হচ্ছে কি যে হেভি রেন ব্রট অ্যাবাউট। ওখানে ব্রিং অ্যাবাউট আছে মানে ঘটানো বা কারণ হওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ব্রট অ্যাবাউট, BROUGHT। ব্রট, ব্রিং, ব্রট অ্যাবাউট। ফ্লাড হচ্ছে বন্যা ইন দ্য এরিয়া। তাহলে প্রচুর বৃষ্টিপাত বা প্রচন্ড বৃষ্টিপাত বন্যার কারণ করেছিল। তাহলে কজড কারণ হয়ে দাঁড়ানো, কিসের কারণ হয়ে দাঁড়ালো বন্যার, তার ফেজাল ভাব কি দাঁড়ালো আসলো ব্রট অ্যাবাউট। যেহেতু কজড এর পাস্ট ফর্ম করা আছে তাই ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট অ্যাবাউট। সর্বশেষ সেন্টেন্স, উই শুড নট হেট দ্য পুয়ার। শুড ব্যবহার করা হয় উচিত অর্থে, আর এটা নেগেটিভ ফর্ম করা আছে, নট দেওয়া আছে। তাহলে আমার উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। আর হেট মানে হচ্ছে ঘৃণা করা, এটা প্রেজেন্ট ফর্ম আছে যেহেতু শ্যালের পাস্ট ফর্ম শুড, এটা মডাল ভার্ব, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। তো শুড ব্যবহার করা হয় উচিত অর্থে। তাহলে পুরো সেন্টেন্সটির মানে কি দাঁড়ালো, আর পুয়ার হচ্ছে গরিব। তাহলে আমাদের গরিবকে ঘৃণা করা উচিত নয়। তো হেট মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে এই হেডটা প্রেজেন্ট ফর্মে আছে, এই কারণে প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে মডাল ভাব শ্যালের পাস্ট ফর্ম এখানে শুড করা আছে, মানে শুডটাই পাস্ট ফর্ম করা আছে। আর মডাল ভাব যদি পাস্ট ফর্ম হয় তাহলে মূল ভাব বা মেন ভাবটা প্রেজেন্ট ফর্মে হয়, তাই হেডটা এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাহলে এর পরিবর্তে যে ফেজাল ভাবটি ব্যবহার করা হবে সেটা আমাদেরকে লিস্ট থেকে খুঁজে বের করতে হবে। তাহলে ঘৃণা করা, তার ফেজাল ভাব কি দাঁড়াবে লুক ডাউন আপন। এই তিনটি শব্দ মিলিয়ে ফেজাল ভাব তৈরি হচ্ছে, লুক ডাউন আপন। তাহলে লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তাহলে এখন হেডটা যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে তাহলে হেডের পরিবর্তে শুধু আমরা লুক ডাউন আপনটাকে পুরোপুরি বসিয়ে দিব। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তাহলে উত্তরটি দাঁড়ালো কি যে উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। তাহলে এখানে লুক ডাউন আপন মানে ঘৃণা করা, এটা একটা ফেজাল ভাব। আর হেড যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই লুক ডাউন আপনও প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা বা বসানো হলো। এখানে হেডের যদি হেটেড পাস্ট ফর্ম থাকতো বা হেটিং থাকতো তাহলে লুক ডাউনেরও সেটা পাস্ট ফর্ম করতে হতো, তখন লুক ডাউন আপন হতো। অথবা যদি হেডের সঙ্গে আইএনজি যুক্ত থাকতো তাহলে লুকিং ডাউন আপন, এটার সঙ্গেও আইএনজি যুক্ত করতে হতো। তো এ হলো আজকের ক্লাস। সর্বশেষে আবার আপনাদেরকে অনুরোধ করি, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সহজ পাঠ, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়া আমার আরেকটি ইংরেজি শেখার ইউটিউব চ্যানেল আছে লার্ন ইংলিশ ইন বেঙ্গালি, পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে দেবেন।
এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তাছাড়া আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট বক্সে বা ইনবক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি কেমন হলো, বা আপনারা কি প্রকৃতির বা কি ধরনের ভিডিও চাইছেন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যদি লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওগুলি, এই মুহূর্তে বিশেষ করে ছাত্রদের বেশি কাজে লাগবে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ হয়ে আছে। শেয়ার করলে অনেকটা উপকৃত হব। আপনারা যদি এভাবে শেয়ার লাইক সাপোর্ট করে আমার পাশে থাকেন, তাহলে আমি এ ধরনের ভিডিও তৈরি করতে আরো আগ্রহী হব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ছাত্রদেরকেও বলবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এ বলেই আজকের ক্লাস আমি শেষ করছি। তোমাদের দিন শুভ হোক, সুস্থ থাকুন, ঘরে থাকুন, and thank you so much for watching my video. Take care, have a nice day.